বলিউড মানেই তারকাদের ঝলকানি ও তাদের ব্যক্তিগত জীবন, তাদের সব কিছুতেই তাদের ভক্তদের প্রশ্ন ও কৌতূহল জাগে। আজ এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো সালমান খানের রিয়েল লাইফের কিছু স্টোরি ও গল্প নিয়ে আপনাদের সামনে তুলে ধরব। সালমান খানের ব্যক্তিগত জীবন ও প্রেম কাহিনী ও সালমান খানের বলিউডে প্রভাব কতটা, বিয়ে না করার আসল রহস্য কী, সমস্ত ডিটেলস তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। সালমান খানের জন্ম হয়েছিল 1965 সালে। তার বাবা ছিলেন একজন বিখ্যাত পরিচালক সেলিম খান। তিনি নামকরা ও বড়লোক বাড়ির ছেলে হয়েও তিনি ছোটবেলা থেকেই তার পরিবারের বাধ্যবাধকতা, সৃজনশীলতা, সাংস্কৃতিক রীতির মধ্যেই আর 5টা মিডল ক্লাস ফ্যামিলির মধ্যেই তিনি বড় হয়েছিলেন। এবং তার আরও 2 ভাই সোহেল খান ও আরবাজ খান, তারাও ধীরে ধীরে বলিউডে পা রাখেন। এবং সালমান খানের একমাত্র বোন অর্পিতা খান, যাকে বলা হয় সালমান খানের ডানা। ভাই বোনের রিশতা কেমন হতে পারে, যা সালমান খান ও অর্পিতার মেলবন্ধন দেখলেই বোঝা যায়। যদি বলা হয় সালমান খানের সবচেয়ে বেশি কাছের মানুষকে, অবিলম্বে তার বোন অর্পিতার নাম আসবে। সালমান খানের কেরিয়ারের প্রথম শুরুটা যেটি আমরা দেখি, তার প্রথম ছবি ছিল 1988 সালে পিবি হতো অ্যাসি হো। এই ছবিতে তিনি সহ অভিনেতা হিসেবে নিজেকে উপস্থিত করেছিলেন। তার প্রথম হিট ছবি ছিল 1989 সালে মেনে পিয়ার কিয়া। এই ছবির মাধ্যমে তিনি রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন। এই ছবির মাধ্যমে তার নামডাক ও জনপ্রিয়তা দ্বিগুণ হয়। এই ছবির পর থেকে 90 দশকের তার একের পর এক ছবি সুপারহিট হয়। যখন সালমান খান কেরিয়ার শুরু করেন, তখন তার বাবা ছিলেন একজন বিখ্যাত পরিচালক। তার সত্ত্বেও তার বাবা সেলিম খান তার থেকে কোনো সহযোগিতা পাননি। সেলিম খান তিনি সালমান খানকে বলেছিলেন, যদি কিছু করতে পারো নিজের দমে করে দেখাও, বাইরে গিয়ে নিজের দক্ষতা দেখিয়ে নিজের পরিচয় গড়ে তোলো। এবং সালমান খানও বাবার এই প্রতিশ্রুতিকে মাথায় রেখে তিনি প্রমাণ করেছেন। তিনি বলিউডে পাকাপোক্ত জায়গা তৈরি করেছিলেন নিজের পরিশ্রমের মাধ্যমে। তার ছবি মানেই বক্স অফিসে 500 কোটি টাকার গণ্ডি ছাড়াবে, এটাই স্বাভাবিক। কিন্তু বলিউডে সালমান খানের প্রভাব কতটা, কিন্তু এই সালমান খানের কারণে বলিউডে নতুন মুখ ও নতুন স্টার জন্ম দিয়েছেন। বলিউডে বহু স্টার এই খানিদের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে থাকেন। বিশেষ করে বলিউডে নায়িকা হওয়ার তকমাটা এই খানেদের হাত ধরেই হয়ে থাকে। যেখানে বলিউডে ম্যাক্সিমাম নায়িকা হওয়ার পরিচিতি হয়ে উঠেছেন তাদের মুভির মাধ্যমেই। 90 দশকের রবিনা টন্ডনকর থেকে ক্যাটরিনা ক্যাফ ও জরিন খানের মতো অ্যাক্ট্রেস, এরা সালমান খানের কোনো সহযোগিতা ছাড়াই বলিউডে পাকাপোক্ত জায়গা তৈরি করতে পারতো না। এবং বলিউডে বহু অভিনেতা অভিনেত্রী আছে যারা বলিউডে সালমান খানের হাত ধরেই আবির্ভাব ঘটেছে। একইভাবে সালমান খানের বিরুদ্ধে বহু অভিযোগ আসে, যেখানে সালমান খানের কারণে বহু অভিনেতার পতন হয়েছে। যেখানে বলিউডে হামেশাই শোনা যায়, যেখানে সালমান খানের সাথে কোনো অভিনেতা কোনো বিবাদ, ঝামেলা ও বিতর্কে জড়ালে সেই অভিনেতার কেরিয়ারে বড় ধাক্কা আসে এবং তাদের কেরিয়ার ধীরে ধীরে খতম হতে থাকে। যেমন বলিউডের বিবেক ওবেরয়, তিনি যখন ঐশ্বর্যকে নিয়ে সালমান খানের সঙ্গে বিবাদে জড়ান, ধীরে ধীরে বিবেক ওবেরয়ের কাছে বড় বড় প্রযোজকদের কাছ থেকে ফিল্ম আসা বন্ধ হয়ে যায়। শেষমেশ তিনি বলিউড ছাড়তে বাধ্য হন। এছাড়াও রণবীর কাপুর, অরিজিৎ সিং, ঐশ্বরিয়া রায়ের মতো অ্যাক্ট্রেস, তাদের কেরিয়ারে বেশ বড় ধরনের ধকল আসে সালমান খানের সঙ্গে বিবাদের কারণে। বলিউডে সালমান খানের সবচেয়ে বেশি কাছের বন্ধু ছিলেন শাহরুখ খান আর সঞ্জয় দত্ত। এবং সঞ্জয় দত্ত এক ইন্টারভিউতে বলেছিলেন, সালমান খানকে আমি ছোট ভাই হিসাবে মানি, আমার কোনো ভাই ছিল না, তাই ওকেও ওয়াদা করি ভাই হিসাবে। এবং সালমান খান বহু জায়গাতে বহু ইন্টারভিউতে শাহরুখ খানকে বেস্ট ফ্রেন্ড হিসাবে উল্লেখ করেছেন। এবং এও শোনা যায় শাহরুখ খানের বলিউডে পা রাখাটা সালমান খানের বড় ধরনের সাপোর্ট ও হাত ছিল। কিন্তু এত বন্ধুত্বর মাঝেও সালমান খানের সাথে বেস্ট ফ্রেন্ড থেকে বড় বড় তাবড় হিরোদের সঙ্গে ঝামেলা বেঁধেছিল। যেমন শাহরুখ খানের কথাই ধরা যাক, সালমান আর শাহরুখ খানের কেরিয়ারের শুরুতে এদের বন্ধুত্ব ভালো থাকলেও 1995 সালে কারণ অর্জুন মুভির সময় এদের দূরত্ব বাড়তে থাকে। এবং 1908 সালে ক্যাটরিনা ক্যাফের জন্মদিনে এই পার্টির মধ্যে 2 অভিনেতার ঝগড়া হয়। এই ঝগড়ার পর সালমান খান শাহরুখ খানের বিরুদ্ধে বলতে থাকে, শাহরুখ খান আমার সামনে একরকম কথা বলে, পেছনে একরকম কথা বলে। এবং তাদের মধ্যে কয়েক বছর কথাও বন্ধ থাকে। এবং রণবীর কাপুরের সঙ্গে সালমান খানের দূরত্ব মূলত তৈরি হয় ক্যাটরিনা ক্যাফকে নিয়ে। যখন সালমান খানকে ছেড়ে ক্যাটরিনা ক্যাফ রণবীর কাপুরের প্রেমে হাবুডুবু খায়, সালমান খান এটি সহ না করতে পেরে তখন সালমান খান সরাসরি মন্তব্য করেছিলেন, কিছু লোক অন্যের কাঁধে ভর করে উঠে আসে এবং মিডিয়া এই মন্তব্যকে ঘিরে রণবীর কাপুরকে উদ্দেশ্য করে। এরপর ঐশ্বরিয়া রায়কে নিয়ে সালমান খান আর বিবেক ওবেরয় মধ্যে ব্যাপক ঝঞ্ঝট হয়।
এবং বিবেক ওবরাই সালমান খানের বিরুদ্ধে মিডিয়ার সামনে বলেছিলেন সালমান খান নাকি তাকে ফোন করে ধমকি দিয়েছিলেন, যেখানে ঐশ্বরিয়া ও সালমান খানের মধ্যে সম্পর্ক নষ্ট হয়েছিল শুধুমাত্র তার কারণে। এই ঘটনার পর থেকেই বিবেক ওবরাইয়ের কেরিয়ার ডাউন হতে থাকে। এছাড়াও সালমান খানের সাথে অক্ষয় কুমারের দ্বন্দ্ব হয়েছিল। অক্ষয় কুমারের অ্যাকশন হিরোর ইমেজকে নিয়ে তিনি মন্তব্য করেছিলেন, অক্ষয় অনেক কষ্ট করে স্ট্যান্ড করেন আর আমি শার্ট খুললেই আমার ইমেজ স্ট্যান্ড হিট হয়ে যায়। কিন্তু এটি বেশ মজাপূর্ণ লাগলেও মিডিয়াগুলি এটি ভালো হাইলাইট করেছিলেন। এছাড়াও ঋত্বিক রোশনকে নিয়েও সালমান খান কুমন্তব্য করেছিলেন। 2010 সালে গুজারিশ মুভির সময় সালমান খান বলেছিলেন, যদি কেউ হুইল চেয়ারে বসে ছবি করে আর লোকজন করতালি দেয় সেটা হলো মজা। অনেকে এই মন্তব্যকে ঘিরে ঋত্বিককে খোঁচা মারা হিসেবে উল্লেখ করেছেন। তবে ঋত্বিক এই বিষয়ে মিডিয়ার সামনে বলেছিলেন, যেখানে তিনি সালমান খানকে অনেক ভক্তির সাথে দেখেন, তিনি এতে কষ্ট পেয়েছেন। একই সাথে সালমান খানের ব্যক্তিগত জীবন, পার্সোনাল লাইফ সম্পর্ক নিয়ে বিশাল ঝলগুলা হয়। সালমান খানের প্রথম প্রেম ছিল সঙ্গীতা বিজলানি। তাদের সম্পর্কটা বিয়ে পর্যন্ত গড়িয়ে গিয়েছিল, এমনকি তাদের বিয়ের তারিখ ও বিয়ের কার্ডের ছাপ পর্যন্ত করা হয়েছিল, কিন্তু শেষমেশ বিয়েটা হলো না। এর মূল কারণ ছিল সঙ্গীতা বিজলানি সালমান খানকে পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না, কারণ সালমান খান তার সাথে সম্পর্ক থেকেও একাধিক নারীর সঙ্গে সম্পর্ক রেখে গিয়েছিলেন এবং সালমান খান বিয়ে নিয়ে সিরিয়াস ছিলেন না, যার ফলে সঙ্গীতা বিজলানি সালমান খানের প্রতি পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না। তারপরে আসে সালমান খান ও ঐশ্বরিয়ার সম্পর্ক। এটি ছিল বলিউডের সবচেয়ে আলোচিত সম্পর্ক, যেখানে ইয়াশবরিয়া রায় ও সালমান খান হাম দিল দে চুকে সনম সিনেমার মাধ্যমে তাদের প্রেম কাহিনী শুরু হয়। কিন্তু এই সম্পর্ক বেশি দিন টেকেনি, যেখানে এর মূল কারণ ছিল ঐশ্বরিয়া রায় সালমান খানের বিরুদ্ধে অভিযোগ তোলেন সালমান খান একজন রাগী বদমেজাজি, তাকে মানসিক চাপ দিতেন। একবার নাকি সালমান খান ঐশ্বরিয়া রায়ের বাড়ির সামনে রাতভর দাঁড়িয়েছিলেন, সারা রাত দরজায় টোকা মেরেছেন। এই খবর নিয়ে গণমাধ্যম বেশ বড়সড় আকারে প্রচার করতে থাকেন। এমনকি সালমান খানের সঙ্গে ঐশ্বরিয়ার সম্পর্ক নিয়ে ঐশ্বরিয়ার মা বাপ মত ছিলেন না। এই সম্পর্ক নিয়ে আরও একটি বড় ধরনের ফাটল ধরে যখন ঐশ্বরিয়া রায় চালতে চালতে সিনেমার শুটিংয়ে সালমান খান সেখানে পৌঁছে যায়। শুটিং সেটে সালমান খান ঐশ্বরিয়া রায়ের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন, এমনকি ঐশ্বরিয়া রায়কে চড়ও মেরেছিলেন, যার ফলে ঐশ্বরিয়া রায় 2002 সালে এই সম্পর্কের ইতি টানেন। এবং সর্বশেষ যে নায়িকার প্রেমে পড়েছিলেন সালমান খান তার নাম হচ্ছে ক্যাটরিনা ক্যাফ। এবং ক্যাটরিনার শুরুতে সালমান খানই ছিলেন বড় ভরসা। ওই সময় সালমান খান ক্যাটরিনার গাইড হিসেবে কাজ করেছিলেন এবং ধীরে ধীরে ক্যাটরিনার কেরিয়ার যত এগোতে থাকে ততই সাফল্য অর্জন করতে থাকে। তারপর ক্যাটরিনা রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। এরপর থেকে সালমান খান ধীরে ধীরে ক্যাটরিনার প্রতি রাগ বাড়তে থাকে। তারপর থেকে পুরোপুরি সম্পর্ক বিচ্ছিন্ন হয়। অনেকবার শোনা যায় তাদের এই নিয়ে বহুবার ঝগড়া হয়েছে। এমনকি সালমান খান প্রকাশ্যে বলতে শোনা যায় যে ক্যাটরিনাকে খান চুজ করতে, কিন্তু ক্যাটরিনা কাপুর চুজ করেছেন। যদিও আবার এই সম্পর্ক সালমান খানের সঙ্গে ক্যাটরিনার সম্পর্ক আগের মতো হলেও বিয়ে পর্যন্ত গড়ায়নি। কিন্তু সালমান খানকে নিয়ে বারবার প্রশ্ন ওঠেন কেন তিনি সম্পর্ক টিকাতে পারেননি, কেন তিনি বিয়ে করেননি। যেখানে সালমান খান ক্যারিয়ারে যতটাই সফল কিন্তু সম্পর্ক ও বিয়ে নিয়ে ততটাই অসফল। কিন্তু অনেকেই মনে করেন সালমান খান বিয়ের জায়গায় বিয়ের চেয়ে ক্যারিয়ারে বেশি ফোকাস করেছিলেন। যদি সালমান খান বিয়ে করে নিতেন, আজকের যে সালমান খান মেগাস্টার হয়ে উঠত, বিয়ে করে নিলে তা হয়ে উঠতে পারতো না। তিনি ক্যারিয়ারে বেশি ফোকাস করতে পারতো না। সালমান খানের আরেকটি বড় একটি কারণ ছিল পারিবারিক দায়িত্ব। সালমান খান 5টা পরিবারের মতোই পারিবারিক দায়িত্বশীল একজন ছেলে, যে কিনা বাবা মা ভাই বোন পরিবারকে বেশি টাইম দিতেন, পরিবারের বিপদের সময় ঢাল হয়ে দাঁড়াতেন। তিনি দেখতে যতটা নারীদের কাছে স্বপ্নের পুরুষ হয়ে উঠেছিলেন, কিন্তু বাস্তবে তিনি প্রমাণ করতে পারেননি প্রেমিকের কাছে, যার ফলে তার সম্পর্ক ভেঙে যাওয়ার বড় একটি কারণ। আরও একটি বড় কারণ হলো সালমান খান একজন স্বাধীন চেতনা ধারণার মানুষ, যিনি তার ব্যক্তিত্ব, জীবন, সময়, সিদ্ধান্ত, সম্পদ সব কিছুর মালিক নিজের ওপরই রাখতে চায়, যার ফলে কারো লাইফের প্রায়োরিটি তার কাছে বেশি মূল্য থাকতো না। সালমান খানের সবচেয়ে ভালো দিক হলো তিনি একজন দয়াশীল ও উদার ব্যক্তির মানুষ। তার আয়ের বিপুল অংশ তিনি গরিব, ফকির, দরিদ্র ও এনজিওতে দান করেন। তার গরিব দুঃখী মানুষের প্রতি অসীম ভালোবাসা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ধরনের ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব করবেন।